পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এর দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শাহরিন জাহান, প্রভাষক ইংরেজি। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বসের কিছু নিয়ম নিয়ে। গত ক্লাসটিতে তোমরা দেখেছো আমরা কিছু নিয়ম করেছিলাম। আজকে আমরা আরও কিছু নিয়ম এখানে আলোচনা করব। প্রত্যেকটি বাক্য গতদিনের মতোই আমি এখানে যে বাক্যগুলো লিখেছি প্রত্যেকটি বাক্যে একটি করে নিয়ম অনুযায়ী লেখা হয়েছে। এখন আমরা এই বিষয়গুলো সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, দেখো, প্রথম যে নিয়ম দুটো এখানে দেওয়া হয়েছে, প্রথম দুইটা নিয়মই হলো সিন্সের। সিন্স যুক্ত বাক্য, দুই পাশে দুইটি বাক্য আছে, সিন্স মাঝে বসেছে। সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা প্রেজেন্ট টেন্সের যে কোনো ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে। তাই সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তবে পরবর্তী অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। প্রথম অংশ পাস্ট প্রেজেন্ট টেন্সে থাকলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এবং প্রথম অংশটি যদি পাস্ট টেন্সেই থাকে, প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সেই থাকে তাহলে পরবর্তী অংশটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে আমাদের সিন্স যুক্ত কোনো বাক্য যদি রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেজে থাকে তবে আমরা খেয়াল করব যে প্রথম অংশটি কোন টেন্সে আছে। তাহলে পরবর্তী অংশের ভার্বটি সেই অনুযায়ী প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিটে করতে হবে, আর পাস্ট ইনডিফিনিট যদি থেকে থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে এই বাক্য দুটি দেখো আমরা পড়ি। মেনি ইয়ার্স পাস অ্যাওয়ে সিন্স। মেনি ইয়ার্স পাস অ্যাওয়ে সিন্স, তাহলে অনেক বছর হয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা বললাম যে প্রেজেন্ট টেন্স থাকলে এই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মটি আমাদের কিন্তু জানতে হবে। তাই লিভ শব্দটির লিভ ভার্বের পাস্ট ফর্ম হলো লেফট। তাহলে সিন্স আই লেফট ঢাকা, সিন্স আই লেফট ঢাকা। দুই নম্বর বাক্যটি দেখো, ইট ওয়াজ মেনি ডেজ সিন্স শি কাম হেয়ার। তাহলে প্রথম অংশটি আমরা খেয়াল করলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরবর্তী অংশ নিয়ম অনুযায়ী আমাদেরকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের আমরা জানি যে সাহায্যকারী ভার্ব সেটি হলো হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কি বসাতে হচ্ছে? সিন্স শি হ্যাড কাম সিন্স শি হ্যাড কাম হেয়ার। তাহলে ইট ওয়াজ মেনি ডেজ সিন্স শি হ্যাড কাম হেয়ার। এরপরে যে তার নিশ্চয়ই এই দুটো তোমরা বুঝতে পেরেছো, এটি কিন্তু অনেক আসে এবং এটি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যে সিন্স যুক্ত অংশটা দেওয়া থাকে, পরবর্তী অংশটা তোমার প্রথম অংশ অনুযায়ী পূরণ করতে হবে। রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো যদি আমরা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারি তাহলে আসলে গ্রামারের অনেকগুলো জিনিসই আমি খুবই সহজে করতে পারবো, এবং এটি আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক হেল্প হবে, যে কারণে প্রত্যেকটি নিয়ম আমরা মনোযোগ সহকারে দেখব। এরপর 3 নাম্বার সেন্টেন্সটি দেখো। 3 নাম্বার সেন্টেন্সটিতে বলা হয়েছে, নো সুনার হ্যাড হি ওপেন দ্য ডোর দেন দ্য উইন্ড ব্লো অ্যাওয়ে হার হেয়ার। নো সুনার হ্যাড হি ওপেন দ্য ডোর। তাহলে এখানে নো সুনার হ্যাডের নিয়ম, নো সুনার হ্যাড ডট ডট দেন। তাহলে এরকম দেখো আরও দুইটা নিয়ম আমি নিচে রেখেছি, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, বা এখানে বিফোরও হতে পারে। তাহলে 3টা নিয়ম আমি একই সাথে লিখে রেখেছি। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। এই যে 3টা বাক্য, 3টা স্ট্রাকচারযুক্ত বাক্য, এখানে দেখো 2টা করে ভার্ব থাকে। প্রথম অংশে একটি ভার্ব আছে, দ্বিতীয় অংশে একটি ভার্ব আছে। তাহলে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, প্রত্যেকটির সাথে যেহেতু হ্যাড দেওয়া আছে তার মানে এই অংশটি হবে হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড পর্যন্ত তোমার দেওয়াই থাকছে, তাহলে ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে লিখতে হবে। এবং দেন, হোয়েন এর পরের অংশটি আমরা করব হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। তাহলে দেন দ্য উইন্ড, ব্লো আছে, ব্লো এর পাস্ট ফর্ম হলো ব্লিউ। তাহলে আমরা লিখব BLEW, ব্লিউ। নো সুনার হ্যাড হি ওপেন্ড দ্য ডোর দেন দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে হার হেয়ার। তাহলে একই নিয়মে তোমার যেটাই থাকুক সেই স্ট্রাকচার দিয়েই প্রথম অংশের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, এবং দ্বিতীয় ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বাক্যটিকে পাস্ট ইনডিফিনিট ফর্মে তোমাকে লিখতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে 4 নাম্বারটা দেখো,
ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। কোনো বাক্য যদি প্যাসিভ ফর্মে লেখা থাকে, তাহলে প্যাসিভ ফর্মে লেখা থাকে এটা আমরা কীভাবে বুঝবো? যখন দেখো কাজটি দেওয়া আছে, কর্তা দেওয়া নাই, সাবজেক্ট দেওয়া নাই, অবজেক্টটি দেওয়া আছে, অবজেক্টটি কীভাবে করা হয় সেটি দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু জানি যে প্যাসিভ ভয়েসে অবজেক্টটি সাবজেক্টের স্থানে বসে। তাহলে এখানে দেখো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে ইংলিশ বলা হয়, ইংরেজিতে কথা বলা হয়। তার মানে কে বলছে, কাজটি করছে কে, সাবজেক্ট কিন্তু দেওয়া নাই, অবজেক্ট কি করছে সেটা এখানে দেওয়া আছে। তাহলে এই ধরনের বাক্য যেখানে বোঝা যাচ্ছে যে কর্মটি দেওয়া আছে, কর্মটি কিভাবে করা হয় সেটি দেওয়া আছে, সেটি আমরা প্যাসিভ ভয়েস হিসেবে লিখতে হবে। তাহলে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি, দেখো এই বাক্যটি কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। আমি গতকালই বলেছিলাম যে পাস্ট এবং ফিউচার টেন্স থাকলে কোনো একটি নির্দেশক বাক্য বা একটি শব্দ দেওয়া থাকে, ওটি না দেওয়া থাকে আমরা ধরে নেব যে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। তাহলে তোমার সাবজেক্ট এখানে যে আছে, যে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, সেই অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিলে এখানে হবে হলো ইংলিশ ইজ, আর স্পিকের পাস্ট পার্টিসিপল হলো স্পোকেন। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এরকম বাক্য কিন্তু অনেক বেশি প্যাসেজে থাকে। তোমাকে বাক্যটি পড়ে বুঝতে হবে যে এখানে আসলে কাজটি দেওয়া আছে, অবজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসেছে, সাবজেক্ট নাই, তাহলে সেটা আমরা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী সেই ভার্বটির পরিবর্তন করতে হবে। এরপরে দেখো এই নিয়ম দুইটাও খুবই কমন। ইট ইজ হাই টাইম ইউ স্টাডি হার্ড। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম শব্দের অর্থ হলো এখনই উপযুক্ত সময়, কোনো কাজ করার জন্য, কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় ইতোমধ্যে পার হয়ে যাচ্ছে, এরকম কিছু বোঝানোর জন্য ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। এবং ইট ইজ হাই টাইম যখন থাকবে তারপরে সাবজেক্টও দেওয়া আছে, তখন ভার্বটি পাস্ট ফর্ম লিখতে হবে, অবশ্যই পাস্ট ফর্মই হবে। ইট ইজ হাই টাইম ইউ, তাহলে আমি বললাম যে এখানে সাবজেক্ট দেওয়া আছে, তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। তাহলে স্টাডির পাস্ট ফর্ম হলো স্টাডিড। ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড হার্ড। তাহলে এখানে যে ভার্বটি দেওয়া থাকুক না কেন, সেই ভার্বটি তোমাকে পাস্ট ফর্মে লিখতে হবে। ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। এবং ইট ইজ হাই টাইম দিয়ে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সেও অনেক বেশি আসতে পারে, সেই ক্ষেত্রেও একই নিয়ম অনুযায়ী তোমাকে বাক্যটি কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপরটা দেখো, তাহলে এটা বোঝা গেল ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড হার্ড। এরপর একটা আছে ইট ইজ টাইম টু, এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া নাই, তাহলে ইট ইজ টাইম টু যদি দেওয়া থাকে তাহলে পরবর্তী ভার্বের আর পরিবর্তন হবে না। টু এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, কাজে এখানে প্রোটেস্টই থাকবে, প্রোটেস্টই থাকছে। তাহলে ইট ইজ হাই টাইম যখন থাকবে, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেওয়া আছে, তখন ভার্বটির পাস্ট ফর্ম লিখতে হবে অবশ্যই। আর ইট ইজ টাইম টু দেওয়া আছে তারপরে, তাহলে ভার্বের আর কোনো পরিবর্তন হবে না। ইট ইজ টাইম টু প্রোটেস্ট এগেনস্ট করাপশন। এরপরে 7 নাম্বার যে নিয়মটি দেখো, এটি হলো ইউ উড রাদার ফ্লি অ্যাওয়ে, তুমি বরং চলে যাও বা পালিয়ে যাও। ইউ উড রাদার ফ্লি অ্যাওয়ে। তাহলে এই যে আমি কয়েকটি দেখো এরকম কয়েকটি লিখে রেখেছি এখানে, উড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার। তাহলে এইগুলো যদি থাকে, এই 4টি যদি থাকে, তবে সেক্ষেত্রে ভার্বের আর কোনো রকম পরিবর্তনই কিন্তু হবে না, ভার্বটির একেবারেই বেস ফর্ম হবে। তোমার সাবজেক্ট যাই থাকুক না কেন, এখানে যদি সি থাকতো তাহলেও কিন্তু এস বাই এসে যুক্ত হওয়ার বিষয়, সেটিও কিন্তু তোমাকে করতে হবে না, শুধুমাত্র ভার্বটির যে বেস ফর্ম সেইটাই লিখতে হবে। তাহলে এটা সঠিক উত্তরটা কি হলো, ইউ উড রাদার ফ্লি অ্যাওয়ে, যা আছে তাই থাকবে ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদেরকে এই কয়টা শব্দ মনে রাখতে হচ্ছে যে এই কয়টা যদি থাকে, সাবজেক্ট যাই থাকুক না কেন, ভার্বের বেস ফর্ম আমরা লিখবো, তবে ভার্বটির সঠিক ফর্ম লেখা যাবে। আচ্ছা, এখন দেখো পরবর্তী বাক্যটি, উড দ্যাট আই চেঞ্জ মাই ফেট। উড দ্যাট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, উড দ্যাট দিয়ে কোনো বাক্য শুরু হলে সাবজেক্টের পরে তোমাকে অবশ্যই বসাতে হবে হলো কুড। উড দ্যাট আই, তাহলে কুড, আর আমরা জানি উড, কুড, শুড, মাইট, এগুলো পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়, এগুলো মডাল অক্সিলারি। তাহলে উড দ্যাট দিয়ে আমাদের মাথায় রাখতে হচ্ছে যে উড দ্যাট দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্টের পরে অবশ্যই কুড বসবে এবং ভার্বটির বেস ফর্ম হবে। তাহলে উড দ্যাট আই কুড চেঞ্জ মাই ফেট, আই কুড।
তাহলে তারপরে ভার্বটা চেঞ্জ হলো না, উড দ্যাট আই কুড চেঞ্জ মাই ফেট। তাহলে যদি আমি এটি করতে পারতাম, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যেটি আসলে বাস্তব সম্ভব নয়, এই ধরনের কোনো কিছু বোঝাতে উড দ্যাটটি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে কুড বসাবো এবং ভার্বের বেস ফর্ম বসাবো। এর পরের বাক্যটি আই উইশ। আই উইশের সাথে কিন্তু আই ফ্যান্সিটাও ব্যবহার করা হয়। আই উইশ আই ফ্যান্সি আসলে যেটি সম্ভব না, যে সাবজেক্ট তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করার জন্য এটি ব্যবহার করা হয়। তাহলে আই উইশ বা আই ফ্যান্সি যেটাই থাকুক না কেন, সেক্ষেত্রেও তোমার সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। সাবজেক্টের পরে যদি মূল ভার্ব দেওয়া থাকে, সাবজেক্টের পরে যদি মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব দেওয়া থাকে, সেক্ষেত্রে সেটি পাস্ট ফর্মটি লিখতে হবে। আর যদি বি ভার্ব দেওয়া থাকে, বি ভার্ব লিখতে হয়, তাহলে কিন্তু সেই ভার্বটি শুধুমাত্র ওয়ার লিখতে হবে। সাবজেক্ট তোমার যাই থাকুক, হিও যদি থাকে তারপরে ওয়ার লিখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আই উইশ আই ফ্যান্সি এটির পরে সাবজেক্টের পরে যদি মূল ভার্ব দেওয়া থাকে, সেক্ষেত্রে সেটির পাস্ট ফর্ম লিখতে হবে। আর যদি বি ভার্বটা দেওয়া থাকে বি, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ওয়ার ব্যবহার করতে হবে। সাবজেক্ট তোমার যে ফর্মে থাকুক না কেন, সিঙ্গুলার প্লুরাল থার্ড পারসন যেটাই থাকুক না কেন, তোমার বি ভার্ব থাকলে সেখানে শুধুমাত্র ওয়ার লিখতে হবে। তাহলে আই উইশ আই ড্র এ পিকচার, ড্রটা হয়ে গেল পাস্ট ফর্ম ড্রিউ। এই দুটো পাশাপাশি লিখেছি যার কারণ নিয়মটা একই রকম, তবে যেটি বললাম আই উইশ আই ফ্যান্সির ক্ষেত্রে বি ভার্ব লিখতে গেলে সেটি শুধুমাত্র ওয়ার ফর্মটা লিখতে হবে। এরপরে দেখো, দ্য টিচার ওয়ান্টেড দ্য লেটার টু বি রাইট। দ্য টিচার ওয়ান্টেড দ্য লেটার টু বি রাইট। তাহলে এই যেখানে টু বি দেওয়া আছে, টু বি এবং হ্যাভিং, টু বি এবং হ্যাভিং থাকলে এর পরবর্তী ভার্বটি, টু বি এবং হ্যাভিং থাকলে পরবর্তী ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে লিখতে হবে। টু বি হ্যাভিং থাকলে পরবর্তী ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে দ্য টিচার ওয়ান্টেড দ্য লেটার টু বি, তাহলে এখানে রাইটটা হয়ে যাবে হলো রিটেন, রাইটটা হয়ে যাচ্ছে রিটেন। দ্য টিচার ওয়ান্টেড দ্য লেটার টু বি রিটেন। তাহলে হ্যাভিং দিয়েও যদি থাকে, হ্যাভিং এর পরে যদি ভার্ব থাকে, সেক্ষেত্রে সেই ভার্বটিরও কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে লিখতে হবে। এটাও আসে খুব কমন একটি নিয়মের মধ্যে একটি। এরপরে 11 নাম্বার দেখো, আই কল্ড হিম উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু এটিও অনেক বেশি ব্যবহার করা হয়। এখানে যেটি ভুল হয়ে যায়, আমরা জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু যখন উইথ এ ভিউ টু একসাথে আছে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। তখন ভার্বটির জেরান্ড ফর্ম বা আইএনজি ফর্ম যুক্ত করে দিতে হবে। উইথ এ ভিউ টু শব্দের অর্থ হলো উদ্দেশ্যে। তাহলে এরকম আরও কিছু শব্দ আছে যে কটি আমাদের কিন্তু মনে রাখতে হবে। তার যে কোনো একটি বাক্যে থাকুক না কেন, তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে উইথ এ ভিউ টুর সাথে দেখো আরও আছে, আমি এপাশে সবগুলো লিখে রেখেছি। লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, পাস্ট, ওর্থ, ফিল, লাইক, প্রেফার টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, গেট ইউজ টু। এই কয়টি যদি থেকে থাকে তবে তারপরে তোমাকে করতে হবে হলো জেরান্ড। তাই জেরান্ডের নিয়ম আমরা জানি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে জেরান্ড হয়ে যায়। তাহলে উইথ এ ভিউ টুর সাথে এর যে কোনো একটি থাকুক না কেন বাক্যে, খুব ভালো করে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই কয়টা শব্দ। তাহলে যে কোনো একটা থাকুক না কেন, তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে এখান ক্ষেত্রে সঠিক রূপটি কি হবে? আই কল্ড হিম উইথ এ ভিউ টু টকিং টু হিম। উদ্দেশ্যে, এই প্রত্যেকটি দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে আই কল্ড হিম উইথ এ ভিউ টু টকিং টু হিম। এরপরে দেখো 12 নাম্বার, হি বিকেম সাকসেসফুল বাই ডু ওয়ার্ক হার্ড। তাহলে এই হি বিকেম সাকসেসফুল বাই, এখানে বাই লিখেছি, এটি একটি প্রিপোজিশন। আমরা কিন্তু এটা জানি যে টু ব্যতীত প্রায় সকল প্রিপোজিশনের পরেই কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে টু ব্যতীত, টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়, আবার কিন্তু টু যদি এখানে ফ্রেজ আকারে থাকে তাহলে কিন্তু টু এর পরেও আইএনজি যুক্ত হচ্ছে, সেটা তোমাকে এটা খেয়াল রাখতে হবে। এছাড়া সিঙ্গেল যদি টু ব্যবহার করা হয়, তাই টু প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম হয়, এবং এছাড়া অন্যান্য সকল প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে হি বিকেম সাকসেসফুল বাই ডু ওয়ার্ক হার্ড, তাহলে বাই ডুইং ওয়ার্ক হার্ড, সরি এখানে বাই, এখানে ওয়ার্ক, এখানে ওয়ার্ক ছিল। তাহলে হি বিকেম সাকসেসফুল বাই ওয়ার্কিং হার্ড। ডুইং ওয়ার্ক হার্ড তো হচ্ছে না, এখানে মানে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে হবে হলো বাই ওয়ার্কিং, বাই ওয়ার্কিং
হার্ড, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। এরপরে 13 নম্বর দেখো, ইউ স্টাডিড হার্ড লেস্ট ইউ ফেইল ইন দ্য এক্সাম। লেস্টের নিয়মটিও রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, আবার এটি কিন্তু তোমার কমপ্লিটিং সেন্টেন্সেও এটি গুরুত্বপূর্ণ একটি অংশ। তাহলে ইউ স্টাডিড হার্ড লেস্ট ইউ, লেস্টের পরে যে সাবজেক্টের পরে বসে হলো শুড বসাতে হবে, এবং মূল ভার্বটি আমরা একটু আগে বলেছি যে মডেল অক্সিলারি উড, শুড, কুড, মাইট, এগুলো পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। তাহলে ইউ স্টাডিড হার্ড লেস্ট ইউ, তাহলে বললাম যেখানে অবশ্যই ব্যবহার করতে হবে হলো শুড, লেস্ট ইউ শুড, তাহলে ফেইলের আর কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না। ইউ স্টাডিড হার্ড লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। এরপরে শেষেরটা দেখো, হাউ ডেয়ার ইউ ডু ইট। তাহলে এই যে ডেয়ার, লেট, নিড, এই শব্দগুলো যদি থেকে থাকে তাহলে পরবর্তী ভার্বের আর কোনো পরিবর্তন হয় না। তাহলে হাউ ডেয়ার ইউ, ডুটা ডুই থাকছে, হাউ ডেয়ার ইউ ডু ইট। এরকম লেটের পরে নিডের পরে ভার্বের আর কোনো পরিবর্তন হয় না, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে নিয়মগুলো করলাম এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা নিয়ম। এরপরে আমি যে নিয়ম দুইটা লিখেছি সেটা হলো অ্যাজ ইফ এবং অ্যাজ দো। আমরা প্রথমে সিন্সের নিয়ম করেছিলাম, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ক্ষেত্রে সে একই নিয়ম ফলো করবে। অর্থাৎ প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয়, অ্যাজ ইফ এবং অ্যাজ দো একই, যে কোনো একটাই থাকতে পারে। অ্যাজ ইফ এবং অ্যাজ দোর প্রথম অংশটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। পরবর্তী অংশ তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করবো, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। আর প্রথম অংশটাই যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, অ্যাজ ইফ অ্যাজ দোর যদি প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তবে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে দেখো আমি দুইটা বাক্য লিখেছি, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নট নো এনিথিং। তাহলে হি নট নো এনিথিং, সে এমন অভিনয় করলো যেন সে কিছুই জানে না। তাহলে এখানে কিন্তু একটু সমস্যা আছে, আমরা বললাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সেক্ষেত্রে সাবজেক্টিভ ভার্বের পাস্ট ফর্ম লিখলেই হয়ে যায়, কিন্তু এখানে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি নেগেটিভ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে একটি ভার্বের হেল্প নিতে হয় নেগেটিভ করার জন্য, সেটি হলো ডিড। এই জন্য এখানে কিন্তু ডিড ব্যবহার করতে হবে। তাহলে হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ডিড নট, হি ডিড নট, তাহলে নোটা কিন্তু পরিবর্তন হবে না। এটা নিশ্চয়ই তোমরা জানো যে একই বাক্যে ডাবল পাস্ট হবে না। তাহলে যেহেতু নেগেটিভ আছে, যদি সে শুধু নো থাকতো তাহলে কিন্তু হি নিউ এনিথিং হতো। যেহেতু যে নটটি দেওয়া আছে, নট থাকার কারণে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স করার জন্য, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ ফর্ম করার জন্য আমরা ডিড নিয়ে আসলাম। তাহলে হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ডিড নট নো এনিথিং। অ্যাজ দো থাকলেও এখানে অ্যাজ দো যদি থাকতো তাহলে একই নিয়মই হতো। এরপরে তারপরটি দেখো, এখানে অ্যাজ দো আছে, হি কেম অ্যাজ দো হি কিল মি। তাহলে আমরা ভার্বটি দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ দো এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো হ্যাড, হি হ্যাড, তাহলে কিল্ড, হি হ্যাড কিল্ড মি। হি কেম অ্যাজ দো হি হ্যাড কিল্ড মি, হি হ্যাড কিল্ড মি। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে। এরপরে যে তিনটি বাক্য আমি লিখেছি, তিনটি হলো ইফ কন্ডিশনাল। ইফ কন্ডিশনাল খুব গুরুত্বপূর্ণ তোমার রাইট ফর্ম অফ ভার্বের জন্য, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। আমি ধারাবাহিকভাবে তিনটি কন্ডিশনাল এখানে লিখেছি। প্রথম অংশ দেখো, কন্ডিশনালটা যদি আমরা নিয়মের ক্ষেত্রে বলি, ইফ প্লাস প্রেজেন্ট যদি থাকে পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হয়, অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল এবং উইল বসে। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, এটি সেকেন্ড কন্ডিশনাল। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট, শুডটা আমরা অ্যাভয়েড করব, উড, কুড, মাইট, এবং এগুলো যেহেতু মডাল, মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, সেটা হলো সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট যদি থাকে। আর যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ হি হ্যাড, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে সেক্ষেত্রে পরবর্তী অংশে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ ব্যবহার করব, এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে এখানে দেখো আমি প্রথমটা লিখেছি, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। তাহলে এই অংশে ভার্বটি তোমার ব্র্যাকেটে দেওয়া আছে,
তাহলে পরবর্তী অংশ দেখে আমাদেরকে বুঝতে হবে এটি কোন ইফের কোন কন্ডিশনাল। যেহেতু এখানে ফিউচার টেন্স দেওয়া আছে, তার মানে ইফের ফার্স্ট কন্ডিশনাল। ইফের ফার্স্ট কন্ডিশনাল সাধারণত প্রেজেন্ট টেন্স থাকে। তাহলে এই জন্য ইফ ইউ স্টাডি, স্টাডিটা স্টাডি থাকছে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। এরপরের অংশ, তাহলে পরেরটা দেখো, ইফ হি ইনভাইটেড মি, ইফ হি ইনভাইটেড মি উই গো দেয়ার। তাহলে এখানে প্রথম অংশ দেখতে যাচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে আমরা বললাম ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ সাবজেক্টের পরে উড, কুড, মাইট যে কোনো একটি বসবে এবং এগুলোর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম সেটি হবে। তাহলে ইফ হি ইনভাইটেড আস উই উড, তার ভার্বটি যা আছে তাই থাকছে, মূল ভার্বটি। ইফ হি ইনভাইটেড আস উই উড গো দেয়ার, উই উড গো দেয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো আসলে আমি এখানে সঠিক উত্তরটা আগে লিখে রেখেছি, এখানে একটা ব্র্যাকেট হবে ইফ হি ওয়ার্ক, ইফ হি ওয়ার্ক হার্ড। ঠিক আছে, তাহলে পরবর্তী বাক্যটা যখন আমরা পড়ছি, ইফ হি ওয়ার্ক হার্ড, ইফ হি ওয়ার্ক হার্ড হি উড হ্যাভ শোন ইন লাইফ, হি উড হ্যাভ শোন ইন লাইফ। তাহলে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে হলো ইফের থার্ড কন্ডিশনালে। আর ইফের থার্ড কন্ডিশনালের প্রথম অংশটার কন্ডিশন হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে। তাহলে ইফ এখানে পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, তাহলে হি উড হ্যাভ শোন ইন লাইফ। আর যদি এই অংশটাই দেওয়া থাকে ইফ হি হ্যাড ওয়ার্ক হার্ড, তাহলে খেয়াল করতে হবে এটা থার্ড কন্ডিশনাল, এখানে শুধু সাইন দেওয়া আছে। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে ইফের এই নিয়মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকে যে নিয়মগুলো, আমি অনেকগুলো নিয়ম আলোচনা করে ফেললাম আসলে, প্রত্যেকটা নিয়ম নিশ্চয়ই তোমরা জানো, আর একবার রিভিশনও হলো। এটার প্র্যাকটিস করবা তোমরা, এবং প্যাসেজ যখন করবা প্রত্যেকটা নিয়ম খেয়াল করবা যে প্যাসেজে ওইভাবেই কিন্তু দেওয়া আছে। তাহলে তুমি যদি নিয়মগুলো ধরতে পারো উত্তরগুলো করাও তোমার জন্য সোজা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।